চলে এসেছি আমরা কোর্সের 3 নম্বর ক্লাসে, যেখানে আগের দিন অসমাপ্ত করে রেখে দিয়ে চলে গিয়েছিলাম, কারণ আমি জানি তোরা বেশিক্ষণ ক্লাস দেখিস নি বলে। তো তাই আমরা কোষ পর্দার আজকে শেষ করব চ্যাপ্টারটা, কোষ পর্দা পোর্শনটা, তার সঙ্গে অন্য শুরু করছি। তো কোষ পর্দা আমরা আগের দিন যে মডেলটা বলেছিলাম সেটা ড্যানিয়েল ড্যাবসন, যেটা কিন্তু পরে গ্রাহ্য করে না। আমরা সেকেন্ড যেই মডেলটা পড়ব সেটা বিজ্ঞানী রবার্টসন সে আবিষ্কার করেছিল এবং তার মডেলটাকে বলা হয় একক পর্দা মডেল। তো একক পর্দা মডেল কেন বলছে বুঝতে পারছিস, যে ধর একক মানে সবাই এক, আমরা কিন্তু এখন সবাই কেউ এক নয়। ধর কারো উপকার হলে অন্য কেউ উপকার করছে, এরকম চলতেই থাকে। তো সেরকম এখানে কিন্তু একক পর্দা মডেল বলতে রবার্টসন বলছে যে প্রতিটা জীবের যে কোষ পর্দাটা তার নাকি একই রকম স্ট্রাকচার হবে। সে মানুষ হোক, গরু হোক, গাধা হোক, ছাগল হোক, যা হোক, তাদের ক্ষেত্রে সবসময় একই হবে, তাইকে একক পর্দা মডেল বলছে। তো এই একক পর্দা মডেল অনুসারে সে কি বলেছে, যে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিস, এই স্ট্রাকচারটা হচ্ছে প্রোটিন, আর এটাও প্রোটিন। এবং সে বলে দেয় এই প্রোটিনটার ব্যাস 20 থেকে 25 অ্যাংস্ট্রম, আর দ্বিস্তরীয় লিপিড থাকে যার পুরু 20 থেকে 25 অ্যাংস্ট্রম মিলে হয়। এবং সে বলে একটা কোষ পর্দা তার পুরু হয় 65 থেকে 85 অ্যাংস্ট্রম। বাট পরে যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ ডিসকভার হয় তখন কিন্তু তারও মডেলটাকে কিন্তু গ্রাহ্য করা হয়নি। ঠিক আছে, বুঝতে পারছিস? আমরা নেক্সট মডেল পড়ছি, তরল মোজাইক মডেল। দেখ, তো সে তো ওটা বলে দিয়েছে। এরপরে 1972 সালে ক্যালিফোর্নিয়ার দুজন বিজ্ঞানী সে একটা মডেল বার করেছিল। তাদের মডেলকে আমরা বলি ফ্লুইড মোজাইক মডেল বা তরল মোজাইক মডেল। এই মডেলটা বার করেছিল কে? দুজন বিজ্ঞানী। একজন হচ্ছে সিঙ্গার। তো সিঙ্গার বলতে গায়ক ভাবিস না এখানে, কিন্তু এই বিজ্ঞানীর নামই সিঙ্গার, বাট সে অ্যাকচুয়াল সিঙ্গার নয়। ও নিকলসন। এই দুজন বিজ্ঞানী তরল মোজাইক মডেল বার করেছিল। মেনলি কখন বার করেছিল তো, যখন ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র নল ও রুস্কা ডিসকভার করেছে, তারপরে এরা হচ্ছে কোষ পর্দা অ্যাকচুয়াল স্ট্রাকচার তারা বলে। তার মানে কি হয়েছে বলে তো, তার মানে হচ্ছে যখন নল আর রুস্কা ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করে, তারপরেই এরা স্টার্ট করে। তো এরা জানিস তো প্রথম যার উপর স্টাডি করেছিল সেটা হচ্ছে আরবিসির উপর। মন দিয়ে শুনবি, মানে লোহিত রক্তকণিকা। তো এটা লোহিত রক্তকণিকা, এটা তার কোষ পর্দা। ওরা কি বলে ইলেকট্রন মাইক্রোস্কোপে, যে কোষ পর্দায় নাকি প্রোটিন থাকে 52% আর লিপিড থাকে 40% এবং খুব কম পরিমাণে শর্করা থাকে। দেখ, সেখানে তারা কি বলেছিল যে কোষ পর্দায় প্রোটিন আর লিপিড, বাট এ কি বলছে প্রোটিনও আছে, লিপিডও আছে, শর্করাও আছে, এই তিনটে আছে। তো সে প্রথমেই তো লিপিডটা আসে। দেখ, লিপিডটা হচ্ছে দ্বিস্তরীয়। ওকে, তো এই মডেলটা কেন মডেল বলে তরল মোজাইক আগে বলতে হবে। ঠিক যেমন দেখবি এই তরল মোজাইক মডেল কি বলছে, যে বরফের উপরে, সমুদ্রের উপরে ধর বরফটা যখন ভেসে থাকে, ঠিক যেরকম স্ট্রাকচার লাগে লিপিডের স্ট্রাকচার নাকি কোষ পর্দার স্ট্রাকচার নাকি সেরকম। তাই জন্য নাম দিয়েছে তরল মোজাইক মডেল। ঠিক আছে, যেটা বলতে যাচ্ছে, তো তার জন্য এই যেই স্ট্রাকচারটা তোকে বললাম, যে বরফটা যেন জলের উপর ভাসছে,
সেরকম নাকি কোষ পর্দা স্ট্রাকচার, তাই তার নাম দেয় তরল মোজাইক মডেল। এবং সে কি বলে যে লিপিড যেটা আছে, দেখতে লিপিড 40% আছে, লিপিডের দুটো স্তর। লিপিডের ফার্স্ট হচ্ছে দ্বিস্তরীয়, তাহলে আমি লিপিডটাকে আলাদা করে আনলাম, এটা লিপিড। তাহলে বুঝতে পারছি যে মাথায় গোলাকার অংশ, এই হচ্ছে লিপিড মস্তক, আর এটা হচ্ছে লিপিডের পুচ্ছপাট। তাহলে ভালো করে ছবি দেখ, মস্তকটা হচ্ছে পরস্পর বাহিরের দিকে আছে, দেখ বাইরের দিকে আছে, আর পুচ্ছগুলো পরস্পর ভেতরের দিকে আছে লিপিডের। এটা ফার্স্ট পয়েন্ট হলো। সেকেন্ড পয়েন্ট বলছে লিপিডটা হচ্ছে হাইড্রোফিলিক, জলাকর্ষী, মানে জলকে পছন্দ করে, ফিল করে, যে সময় ফিল আসে আমাদের শরীরে মনে, সেই ফিল মানে জলকে পছন্দ করে, আর এই জলকে ভয় করে, তাই হচ্ছে হাইড্রোফোবিক লিপিড। ঠিক আছে। আর যারা মস্তক হয় সে পোলার হয়, আর যে পুচ্ছ হয় সে নন পোলার হচ্ছে। এবার মেনলি লিপিডটা কি রূপে থাকে? লিপিডটা সবসময় ফসফোলিপিড রূপেই আছে। ওকে, বাট কারো কারো ক্ষেত্রে আবার, সরি কিছু কিছু ক্ষেত্রে আবার কোলেস্টেরল আছে, অনলিপিড হয়ে গেল। সেকেন্ডে আসি প্রোটিন। তো প্রোটিন দুই প্রকার হয়, দেখ প্রোটিনটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অন্তঃস্থ প্রোটিন, আর একটা হচ্ছে বহিস্থ প্রোটিন। তো অন্তঃস্থ মানে যারা লিপিডের ভেতর ঢুকে আছে, দেখ এই জিনিসটা ভালো করে দেখ, এইটা এটাকে আমি এ দিলাম, এ আর এই এ হচ্ছে অন্তঃস্থ প্রোটিন, মানে লিপিডের ভেতর ঢুকে থাকে, এটাকে সহজে আলাদা করতে পারি না। আর দেখ এই বি হচ্ছে, মানে এই পোরশনটা হয় লিপিডের বাইরের তলে বা ভেতরের তলে থাকে, আমরা তাকে ইজিলি আলাদা করতে পারি, তাকে বলে বহিস্থ বা পরিধিস্থ প্রোটিন। ঠিক আছে, তাহলে প্রোটিন আমরা দুটো পেলাম, একটা অন্তঃস্থ আর একটা হচ্ছে বহিস্থ। এবার এই অন্তঃস্থ প্রোটিন মানে এইগুলো আছে, এরা নাকি নিজেরা স্থান পরিবর্তন করতে পারে। তো এরা এখানে আছে, এটা মাঝে লিপিড আছে, আবার প্রোটিন আছে। এই প্রোটিনটা হয় এখানে বা এখানে এসে লিপিড গুলো একসঙ্গে সব জড়ো হয়ে যায়, যাকে আমরা বলি ক্যাপি। তাহলে ধর কেসটা কি হলো, ধর এই লিপিডটা এখানে চলে আসলো, একসঙ্গে জড়ো ঘটছে, তখন সেই ঘটনাটাকে বলা হচ্ছে ক্যাপি। আর কি থাকে খুব, এবার ধর লিপিড, আমি এই পেনগুলোকে ধর আমি লিপিড বলছি, ধর এটা লিপিডের মস্তক, লিপিডের পুচ্ছ, লিপিডের মস্তক, পুচ্ছ, এরকম ধর চারটে লিপিড এঁকেছি আমি দেখেছি। এই লিপিড গুলো নাকি ধর নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে। ধর এখন এরকম আছে, ধর এক কোন ক্রমে এই পাশে চলে আসলো, দেখ জাস্ট লুক এট দ্যাট, একটা স্থান, এটা আগে এখানে ছিল, সে এখানে আসছে, আবার হতেও পারে এ আবার এখানেও আসতে পারে, আবার সে এখানে উঠতে পারে, এরকম এরা কি করতে পারে, নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে। এই লিপিডের এই সঞ্চালনকে বলা হয় কেবল ফ্লিপ ফ্লপ সঞ্চালন। আর কি থাকে, খুব কম পরিমাণে শর্করা আছে, আবার শর্করা সে বলে আমি একা থাকতে পারবো না, বলে আমি বন্ধু ছাড়া থাকতে পারবো না। তাই এর যে বন্ধু দুটো হয় শর্করা, প্রোটিনের সঙ্গে যে যোগ থাকে তখন সেই শর্করাকে বলছি গ্লাইকোপ্রোটিন, আর যখন লিপিডের সঙ্গে যোগ আছে তখন হচ্ছে গ্লাইকোলিপিড। বাস, এটা সেলুলার মেমরি স্ট্রাকচার। পরেই যখন দেখলো যে ও অ্যাকুরেট আইডিয়া বলেছে, তাই এই থিওরিটাকে পরে মনোনীত করেছে। আগের যে দুটো থিওরি সেটাই কিন্তু মনোনীত করেনি। ঠিক আছে, এবার আমরা প্রাণী কোষে কিছু জিনিস বলবো। তো ধর এটা হচ্ছে প্রাণী কোষ,
তো প্রাণী কোষ কেন বলছি, উদ্ভিদ কোষ হবে না কেন? উদ্ভিদ কোষে দেওয়া, এটা একটা উদ্ভিদ কোষ, যখন দুটি উদ্ভিদ কোষ পরস্পর কাছাকাছি আসছে তাদের কোষ প্রাচীরটা কাছাকাছি আসবে, বাট আমার দ্বারা কোষ পর্দা, তাই প্রাণী কোষে হচ্ছে। কিছু কিছু প্রাণী কোষের কোষ পর্দা আঙুলের মতো ভাঁজ হয়ে যায়, হ্যাঁ কিনা? যখন আঙুলের মতো ভাঁজ হয়ে যাচ্ছে তখন তাকে আমরা বলছি মাইক্রোভিল। যে কি করে, কোষ পর্দার সারফেস এরিয়া বৃদ্ধি করে। এই সারফেস এরিয়া বলতে কি, ধর আমি একটা সুতো নিলাম, যেটা এখান থেকে এখানে বাঁধবো, আমি বেঁধে দিলাম, তাহলে লেন্থ মাপ কত সেমি, 10 থেকে 12 সেমি হবে। আমি কি করলাম, আর একটা সুতো নিলাম, সেটা আমি এরকম বাঁকিয়ে 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 নিয়ে অতটা রেখে দিলাম, তাই বলতে কোনটার দৈর্ঘ্য বেশি হবে? এর থেকে বির দৈর্ঘ্য বেশি হবে। তুই বিকে স্ট্রেট কর, অনেক দূর চলে যাবে। এই যে এইটাকে বলে সারফেস এরিয়া, যত বেশি সারফেস এরিয়া বড় হবে, কেন এই স্ট্রাকচারটা করেছে? কারণ এই কাজটা হচ্ছে শ্বসনে সাহায্য করে। এবার নেক্সট, এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ না, এটাকে বলা হয় টাইট জাংশন। তো টাইট জাংশন কেন বলতেছে? সাপোজ কি করবি, ধর দুটো কাপড় নিবি, ধর আমি দুটো কাপড় নিলাম, এই একটা কাপড় আবার এই একটা কাপড় নিয়ে মা কি করলো, দুটো কাপড়কে জয়েন করে বেঁধে দিয়ে সেলাই করে দিল। সেলাই করুন, কন্টিনিউ সেলাইটা হবে, নিয়ে সুতো বেঁধে আছে। কি করবি তো, এই সুতোটা টান, যখন টান দিবি দেখবি এরা পরস্পর কুবড়ি যাবে, মানে এরকম কাছে চলে আসবে, আরো বেশি টাইট হয়। ঠিক এখানেও সেই স্ট্রাকচারটা এরকম, এই স্ট্রাকচারটাকে আমরা বলছি টাইট জাংশন। আবার অনেক করে দুটি কোষ পর্দা কাছাকাছি আসার ফলে সেখানে কোষান্ত রন্ধ্র জমা হয়ে যায়, জমা হয়ে এরকম ডিস্কের মতো স্ট্রাকচার তৈরি করতেছে, তখন তাকে আমরা বলছি ডেসমোজোম। আবার ধর এই একটা কোষ পর্দা, আমি গ্যাপটা বেশি করে আঁকতেছি, দেখতে ডিস্টেন্স অনেক বেশি। যখন দুটি কোষ পর্দার ডিস্টেন্স অনেক বেশি, তাহলে কাছাকাছি আসতে পারে না। যেমন ধর কেউ আমি একদম সেখানে আছে, অন্য জায়গায় আছে, তাহলে আমরা কি ডিস্টেন্সটা কি ফোনের মাধ্যমে ডিস্টেন্সটাকে কাছে রাখি, ফোন তাহলে আমরা ডিস্টেন্স কোথাও হবে না, কেমন আছে জানতেও পারবো না, জাস্ট লাইক ইউ। তাই তো অনেক দূরে আছে, তাই এ কি করে, একটা কিছু প্রোটিন থাকে, যে প্রোটিনটা এদের মধ্যে যোগাযোগ রাখতে সাহায্য করে, তখন তাকে আমরা বলছি তাকে গ্যাপ জাংশন। বুঝে গেছে? মাইক্রোভিলাই, টাইট জাংশন, ডেসমোজোম, গ্যাপ জাংশন। আরেকটা আছে যেটা আমি হয়তো বলতে ইচ্ছা করছে না, কারণ পরে আমি পড়াবো, ডায়াপেডোসিস। সেটা আমি এখন পড়াচ্ছি না, এই ডায়াপেডোসিস যখন আমরা ব্লাড পড়াবো তখন হচ্ছে ডায়াপেডোসিস পড়াবো, ঠিক আছে? নেক্সট দেখ, এটা কোষ পর্দা। যখন কোন পদার্থ বা অণুগুলো কোষের ভেতরে প্রবেশ করে তখন তাকে আমরা বলছি এন্ডোসাইটোসিস। এটা মেনলি দুই প্রকার হচ্ছে, একটা হচ্ছে পিনোসাইটোসিস, আরেকটা হলো ফ্যাগোসাইটোসিস। পিনো মানে কি, যদি কোষের ভেতর তরল বস্তু যাতায়াত করে তখন তাকে পিনোসাইটোসিস, আর যদি কঠিন বস্তু তো যাতায়াত করছে সাপোজ, তখন তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এবং কোষ থেকে যদি কেউ বেরিয়ে যায়, এটা প্রবেশ করেছিল, এবার এ হচ্ছে বের হচ্ছে, তখন তাকে আমরা বলছি এক্সোসাইটোসিস। ঠিক আছে? তাহলে কোষ পর্দার আরো আছে পরিবহন, ব্যাপন, অনুশীলন আস্তে আস্তে পরে শিখবো এটা। এবার তাহলে কোষ পর্দা অ্যাকচুয়াল কি সেভ করছে, কি কাজ করছে? এক,
কোষে একটা ডেফিনিট শেপ দিচ্ছে, বাইরের আঘাতের হাত থেকে রক্ষা করছে, দেখ কোষ কি করছে, শ্বসনে সাহায্য করছে। তো এগুলো হচ্ছে কোষ পর্দার হচ্ছে কাজ। ঠিক আছে, তো আমরা কোষ প্রাচীর পড়লাম, কোষ পর্দা পড়ছি, এবার ওর ভেতরে কি থাকে আমরা সেগুলো পড়ব। ঠিক আছে, এটা কোষ, তো আমরা প্রাণী কোষই আঁকতেছি। ধর প্রাণী কোষে এটা হচ্ছে নিউক্লিয়াস, যেটা আমরা পরবর্তী ক্লাসে আস্তে আস্তে শিখব। এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের সঙ্গে কে থাকে বল, ইয়ার থাকে, মানে এন্ডোপ্লাজমিক জালিকা। এটা এন্ডোপ্লাজমিক জালিকা, ইয়ার লিখলাম। মন দিয়ে শুন, এই ইয়ার কি করবে, প্রোটিন তৈরি করলো। যে প্রোটিনটা সে কাকে দিল, গলগি বস্তুকে দিল, জিবি লিখলাম, মানে গলগি বস্তুকে দিল। গলগি বস্তু প্যাকিং করে, আস্তে আস্তে শেখাবো। এবার গলগি বস্তু কি করলো, কাকে দিল, কোষ গহ্বরকে দিল ওই প্রোটিনটা। কোষ গহ্বর কি করছে, সেটা কাকে দিল, লাইসোজোমকে দিল। লাইসোজোম কি করে, সেটা কোষের বাইরে বের করে দিল। তাহলে দেখ, যে প্রোটিনটা ইয়ারে তৈরি হয়েছিল, লাইসোজোমকে দেহের বাইরে বার করে দিয়েছে। তাই এখানে দেখ চারটা কোষ অঙ্গাণু, কি কি, ইয়ার, গলগি বস্তু, কোষ গহ্বর আর লাইসোজোম। সবাই কমন ফ্যাক্টর কি বলতো, সবাই একক পর্দাবৃত, যারা কি করছে, একসঙ্গে কাজ করছে, একত্রিত কাজ। তাই এদেরকে বলি আমরা এন্ডো মেমব্রেন তন্ত্র। বাট এদের বাকি যেগুলো আছে, পারঅক্সিজোম, মাইটোকন্ড্রিয়া, সেখানে আছে না। তাহলে তোমার পরীক্ষায় দিবে নিম্নলিখিত কোনটি এন্ডোমেমব্রেন তন্ত্রে অংশগ্রহণ করে না। দেখে 1 নম্বরে ইয়ার দিল, 2 এ গলগি বস্তু, 3 এ লাইসোজোম, 4 এ পারঅক্সিজোম দিল। অ্যান্সার কি হবে, পারঅক্সিজোম, কেন সে এন্ডোমেমব্রেন তন্ত্রে অংশগ্রহণ করে না। বোঝা গেছে? এবার আস্তে আস্তে আমরা কোষ অঙ্গাণুর দিকে যাব। তো আজ তাহলে আমরা কি জানলাম বল দেখি তো কোষের আবরণ শিখে নিলাম। তো এবার যেটা শিখতেছি সেটা হচ্ছে রাইবোজোম। তো এটা দিয়ে কেন শুরু করেছি এর একটা কথা আছে, কারণ রাইবোজোম হলো একমাত্র কোষ অঙ্গাণু, যেটা ফার্স্টে পড়েছিলাম, সেটা হচ্ছে কি, প্রোক্যারিওটিক প্লাস ইউক্যারিওটিক দুজনেরই থাকে, তাই থাকে। তো ক্লড বলে একজন সায়েন্টিস্ট ছিল, সে প্রথম এটাকে পর্যবেক্ষণ করে, বলে কিছু একটা আছে, কি আছে ও কিন্তু বলতে পারেনি। পরে প্যালাডে, জর্জ প্যালাডে, সে রাইবোজোমের নামকরণ করে। ঠিক আছে, তো রাইবোজোমের কি বৈশিষ্ট্য বলতো, এটা হচ্ছে পর্দাবিহীন কোষ অঙ্গাণু, মানে কোনো পর্দা থাকে না। কটা টাইপ হয়, তো রাইবোজোম মেনলি 2টো টাইপ হয়। এর অনেক শর্ট কোশ্চেন আসতে পারে। একটা প্রোক্যারিওটিক হতে পারে, তার আলাদা হবে, আবার ইউক্যারিওটিকের ক্ষেত্রেও আলাদা হবে। প্রোক্যারিওটিকের যেটা হবে সেটা 70S, এস ফর কি আমরা পরে শিখাচ্ছি আস্তে আস্তে একটু পরে। আর ইউক্যারিওটিকের হচ্ছে 2 রকম, ইউক্যারিওটিকের সাইটোপ্লাজম, মন দিয়ে শুনবি, ইআর, আর নিউক্লিয়াসের বহিঃপর্দা যেটা থাকে সেটা হচ্ছে 80S। আর যেটা ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, এদের ধাত্রে, ধাত্রে মানে এদের ভেতরে যেটা থাকে সেটা 70S। তো এস মানে কি সেটা আমাদেরকে জানতে হবে। এই এস মানে হচ্ছে ভেদ বার্গের একক। এই জিনিসটা কি, সাপোজ ধর আমি একটা 1 লিটার বোতল দিলাম, সেই 1 লিটার বোতলে জল ফুরিয়ে দিলাম, তুই ইজিলি বলতে পারবি স্যার এখানে 1 লিটার জল আছে। বাট যখন আমি কিছুটা তোকে না দেখে জল ফেলে দিলাম, বললাম বল দেখি তো কতটা জল আছে, সেটা কেউ বলতে পারবে না। আসলে রাইবোজোম তো পর্দাবিহীন, তো কোষের মধ্যে কতটা আছে এর ভ্যালু বার করা যায় না। তাই এই ভেদবার্গের এককের সাহায্যে এর পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে বললাম কি রাইবোজোম 2টো হয়, একটা 70S একটা 80S। তাহলে ইউক্যারিওটিকের 2টো হবে,
80S ও হচ্ছে, আবার 70S ও হচ্ছে। রাইবোজোম দুটো অর্ধ একক হয়, একটা ছোট অর্ধ একক, একটা হচ্ছে বড় অর্ধ একক। তো এই জিনিসটাকে রাইবোজোম একা তৈরি হয় না, দুটো জিনিসকে ছোট হয় বড় হয় দুজন মিলে তৈরি হয়। তো 70S এর ক্ষেত্রে যে ছোট অর্ধ একক সেটা 30S, আর যেটা বড়টা হচ্ছে সেটা হচ্ছে 50S। আর এদের ক্ষেত্রে 80S এর ক্ষেত্রে ছোটটা 40S, বড়টা হচ্ছে 60S। দেখো তাহলে 50 আর 30 যোগ করলে 80 হয়, কিন্তু আমি লিখেছি 70। কেন? এটা ভুল নয়। সাপোজ ধরো তোমরা দেখতে পাচ্ছ, আশা করি এই পেনটা হবে, এই পেনটা 50 আর এই পেনের যে কভারটা এটা 30। তা যদি আমি কি যোগ করি, দেখো যোগ করছি, তার জন্য যোগ করো, ম্যাথ তো তোরা জানিস, 80 হচ্ছে। বাট যদি দেখো এবার আমি এর ভিতর কিছুটা পুরে দিই, এখন কি 80 হবে? এখন 70 হবে। তার মানে এখানে কি বলছে যে এটা যদি বড়টা হয়, ছোট কিছুটা পার্ট ঢুকে থাকে, তাই এবার 70 বলছে। ঠিক ইউক্যারিওটে একরকম, এটা 40, এটা 60, কিছুটা ঢুকে থাকে বলে তাই 100S না বলে ওদেরকে আমরা বলছি 80S। এবার এই যে ছোট আর বড়কে যুক্ত রাখতে খুলে যেতে পারে, যেমন আমি দুটো জিনিসকে বাঁধছি, যোগ করছি, দড়ি দিয়ে বা গাম দিয়ে চিটাচ্ছি, বাট এখানে ক্ষেত্রে যুক্ত রাখতে হবে, এখানে গাম লাগবে না। কিন্তু তার বদলে একটা মৌল থাকে, খুব দেয় পরীক্ষায়, তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম, যে ছোট আর বড় অর্ধকে যুক্ত রাখতে সাহায্য করে। যদি কিন্তু ম্যাগনেসিয়াম থাকতো না, তখন কিন্তু এরা যোগ রূপে মানে যুক্ত হয়ে থাকতে পারতো না। ঠিক আছে, তো এটা হলো টাইপ হচ্ছে। এবার অবস্থান আসি, চলো। তো অবস্থান আসতেছি, প্রথমত কোথায় থাকে? সমস্ত কোষে থাকতেছে। তো প্রোক্যারিওটে তো আছে, বাট ইউক্যারিওটিকে এরা বা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে দু রকম ভাবে অবস্থান করছে। যদি সাইটোপ্লাজম হয়, সাইটোপ্লাজমে রাইবোজোম একা থাকে, তাই ওকে বলছি মনোজোম। বাট এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, সেখানে কি হয়, অনেকগুলো রাইবোজোম পুঁতি মালার মতো থাকে, তখন ওদের বলি পলিজোম। ঠিক আছে, তো রাইবোজোম দু রকমের অবস্থান করছে। কোথায় কোথায় এরা আছে? মেইনলি এরা আছে কোথায়? আমরা তো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কি জানলাম, সাইটোপ্লাজম। ইউক্যারিওটিকের কি হবে? ফার্স্ট হবে নিউক্লিয়াসের বহিঃপর্দা, এন্ডোপ্লাজমিক জালিকায় থাকবে, মাইটোকন্ড্রিয়াতে থাকবে, এবং মাইটোকন্ড্রিয়াতে যে রাইবোজোম থাকে তাকে বলছে মাইটোরাইবোজোম। ঠিক আছে, আর থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্টে থাকে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে রাইবোজোমের বেসিক আইডিয়া। এবার আমরা পরবর্তী ক্লাসে আমরা এই রাইবোজোমের পুরানো গঠন শিখব, আর এতে কি কি থাকে। মেইনলি মনে রাখবে, রাইবোজোমটা কোথায় তৈরি হয়? নিউক্লিওলাসের ভেতরে তৈরি হয়। খুব দেখ, কোথা থেকে তৈরি হয়? একটা আরএনএ আছে, তার নাম আরআরএনএ। যত আরএনএ আছে সব থেকে বেশি আরআরএনএ, সেই আরআরএনএ নিউক্লিয়াসের ভেতরে রাইবোজোমটা ফরমেশন করে। তো পরবর্তী ক্লাসে আমরা এর পুরানো গঠন শিখব, আরো 2-3টে অর্গানেল শিখব। আশা করি ক্লাসটা তোরা বুঝতে পেরেছিস। তোদের আশা ভালো লাগলে তোদের বন্ধুদের শেয়ার করিস, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করিস। গুড বাই, এবং অবশ্যই প্রতিদিন তোরা ক্লাস করিস, এবং প্রতিদিন ভালো করে এটা দেখার পর নতুন বই পড়ি। চলো, গুড বাই।